দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি সৌময়। আজ তোমাদের মহেশ্বেতা দেবীর লেখা হারুন সালামের মাসি নামক একটি গল্প রয়েছে। তোমরা যারা এবার দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমরা যারা 4th সেমিস্টার দেবে, তাদের জন্য এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। আমরা আজ এই মহেশ্বেতা দেবীর লেখা হারুন সালামের মাসি নামক গল্পটির বিষয়বস্তু আলোচনা করব, আর তারপর সরাসরি আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আগে একটু বিষয়বস্তু দেখে নেব এবং তারপর সরাসরি আমরা এই গল্পের লাইন ধরে ধরে তাহলে আলোচনা করছি। চলো তাহলে প্রথমে একটু বিষয়বস্তু আমরা দেখে নেই। গল্পের মূল চরিত্র গৌরবী, একজন বিধবা নারী। তার একখানা পা জন্মক্ষত। গৌরবীর 2 সন্তান, নিবারণ ও পুটি। 2 সন্তানের মা হওয়া সত্ত্বেও তাদের কাছে আশ্রয় পায়নি গৌরবী। নিবারণ স্বভাবে আর পুটি অভাবে মাকে ভাত দেয়নি। অবশেষে মুকুন্দ অর্থাৎ তার এক ভাইপোর দয়ায় তারই ভিটেই মাথা গোজার ঠাঁই হয়েছিল গৌরবীর। নিঃস্ব গৌরবীর পক্ষে জীবন চালানো যখন অসম্ভব হয়ে পড়েছিল, সেই সময়ই হারার মায়ের সাহচর্যে নিজের পেট চালানোর সংস্থানটুকু করে নিতে পেরেছিল সে। হারার মায়ের নামটা জানার আগেই তার সাথে বন্ধুত্ব হয়ে যায় গৌরবীর। পরে সে জানতে পারে তার আর আয়েশা বিবির সমাজ আলাদা। তবুও তারা একসঙ্গে শাকপাতা সংগ্রহ করে যোশীকে দিয়ে শহরে বেচতে পাঠায়। তাতে দোষ হয় না, কারণ প্রকৃতির দানে সকলের সমান অধিকার। হারার মায়ের বুদ্ধিতেই নারকেল গাছের কাঠি দিয়ে ঝাঁটা বানিয়ে দিনের অনেকটা সময় কাটিয়ে দেয় গৌরবী। উঠোনে হারার মায়ের সঙ্গে বসে বসে কেটে যায় দিনের বাকিটা। গৌরবীর নিঃসঙ্গ জীবন এভাবেই ভরিয়ে দিয়েছিল বিধর্মী, অপরিচিতা আয়েশা বিবি ও তার ছোট্ট ছেলেটি। কিন্তু যেমন হঠাৎ করে গৌরবীর জীবনে এসে পড়েছিল হারার মা, তেমনি হঠাৎ করে এক আঘ্রাণের ভোরে চলে যায় সে, চিরকালের মতো। রেখে যায় অস্ফুটে কথা বলা, সব কথা মনে রাখতে না পারা হতভাগ্য হারাকে। হারার মায়ের মৃত্যুতে গৌরবী বুঝতে পারে তার জীবন যতটা নিঃসঙ্গ ছিল, ঠিক ততটাই একাকী ছিল হারার মাও। আর স্বামীও অকালে মারা গিয়েছিল সাপের কামড়ে। এক হত দরিদ্র অভাগা স্বজনহীন বিধবা নারী আয়েছাই আর এক অসহায় বিধবা গৌরবীর দুঃখ বুঝেছিল। একে অপরকে আঁকড়ে ধরেছিল তারা। তাই অকস্মাৎ এই সঙ্গী বিয়োগে বিমর্ষ হয়ে পড়েছিল গৌরবী। আর মাকে হারিয়ে হারা এসে জুড়েছিল মাসি গৌরবীর কাছে। সাতকুলে হারার কেউ ছিল না, তাই গৌরবীর উঠানেই পড়ে থাকে হারা। এই ঘটনায় বিপাকে পড়ে গৌরবী। সে তার নিজেরই অন্ন সংস্থান করতে অপারগ। এদিকে হারার ক্ষুধা নিবারণের দায়িত্বও এসে পড়ে হতদরিদ্র গৌরবীর ওপর। উপরন্তু হারা তার ধর্মেরও নয়। যোশী বারংবার সাবধান করে দেয় গৌরবীকে। বিধর্মী এক অনাথ ছেলেকে গৌরবী তার কাছে এনে রেখেছে, তা জানতে পেরে নিবারণ, মুকুন্দ উভয়ই আপত্তি জানায়। তবে হারার মা এরপর নিজের বলতে জানে মাসি গৌরবীকেই। তাদের ঘরে থাকা শেষ খাদ্য সামগ্রী মেটে আলুখানি সে গৌরবীর হাতে তুলে দেয়। সারাদিন কাঠ কুড়িয়ে একটু কেরোসিন এনে দেয় মাসিকে। গৌরবীর ভৎসনায় বাড়ি ছেড়ে নিজের ঘরে গিয়ে বসে থাকলেও অন্ধকারে ভয় পেয়ে মাসিকেই ফের আঁকড়ে ধরে হারা। গৌরবীকে এমন নিখাদ ভালোবাসা কেউ কখনো দেয়নি, এমন আপন করে নেয়নি তার নিজের ছেলেও। তাই হারার মা মায়া কাটতে পারেনি গৌরবী। তাকে শহরে ছেড়ে আসলে নিবারণের কাছে আশ্রয় পাওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা ছিল গৌরবীর, কিন্তু তার মাতৃহৃদয় তা মেনে নিতে পারেনি। গৌরবীর মনে হয় যেন হারার মা পর্যবসিত হয়েছে, হারাকে সবার থেকে আড়ালে করে বুকে টেনে রাখতে চেয়েছে সে। শেষ পর্যন্ত যখন মুকুন্দও গৌরবীকে ভিটেছেড়া করার ভয় দেখিয়েছে, তখন হারার হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে সে। পরের দয়ায় পাওয়া স্বস্তির আশ্রয়ের চেয়ে গৌরবীর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই যে এক রাত্রির শিশুটিকে তার জীবনের সর্বস্ব বলে মেনেছে। তার হাত ধরেই গৌরবী এগিয়ে যেতে পেরেছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই যে দেখো, আমার কাছে এই বইটি রয়েছে। এই বইটির মধ্যে এখন আমরা মহেশ্বেতা দেবীর লেখা হারুন সালামের মাসি নামক গল্পটি পড়ে শোনাবো এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু বড় রয়েছে গল্পটি, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। চলো তাহলে শুরু করছি। অঘ্রাণের সকালে
জলের উপরে ঠান্ডা স্বর ভাঙেনি, অর্থাৎ তখনও জলটি ঠান্ডাই রয়েছে। বাস স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি, অর্থাৎ খুব সকালবেলা, ভোরবেলার কথা এখানে বলা হয়েছে। তখনও বাস স্ট্যান্ডে সকালে চায়ের দোকানে উনুন ধরানো হয়নি। হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। হারা হচ্ছে ছোট্ট একটি বালক এবং গৌরবী হচ্ছে একজন বৃদ্ধা, এবং এই দুজনই মূলত এই গল্পের মেন ক্যারেক্টার হিসেবে রয়েছে। আরো রয়েছে কিছু ক্যারেক্টার, তো আমরা হারা এবং গৌরবীকেই এখানে মূলত মূল চরিত্রে পেয়ে থাকবো। তো হারা সেই গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জিভ এড়ে কথা ওর সরগর হয়নি এখনো, অর্থাৎ 7 বছরে একটা ছেলে স্পষ্ট কথা বলা শিখে যায়, কিন্তু হারা এখনো জড়তাভাবে কথা বলে, এখনো সঠিকভাবে কথা বলতে পারে না, মাঝে মাঝে কথা আটকেও যায়। হারা বলল, মা ললে না মাসি? ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না, অর্থাৎ তার মা নড়ে না, অর্থাৎ তার মা মৃত, অর্থাৎ তার মা মারা গেছে। ডাকলে পরেও তার মা সাড়া দেয় না। গৌরবী ওর নির্নি আর থলি খুঁজছিল, অর্থাৎ আমরা সকলেই জানি, আমরা ওই মাঠে ঘাস টাস হাবিজাবি ইত্যাদি যে উঠাতে যায়, সেক্ষেত্রে নির্নির প্রয়োজন হয়, এবং থলি, থলি বলতে যেখানে সে নিয়ে আসবে কুড়িয়ে, সেই থলি এবং নির্নি খুঁজছিল ভোরবেলা। হাতে নির্নি নিয়ে পেট কাপড়ের থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে। অর্থাৎ হারার মা আর গৌরবী হলো দুই বান্ধবী বলতে পারো, বা পাড়াতুতো, একসাথে তারা থাকে। তারা দুজন মিলে একসাথে বিলের ধারে যায়, সেখানে গিয়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে, জগডুমুরের ডাল, দুর্বা ঘাস, বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে, অর্থাৎ যশো নামে একজন রয়েছে, তাদের কাছে ওরা মালগুলি বেচে দেয়। যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরবেলা ফেরে, অর্থাৎ যশোরা সমস্ত কালেকশন করে কলকাতা নিয়ে যায় এবং দুপুরবেলা বিক্রি টিক্রি করে ফিরে আসে। গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকেই খুঁতো, অর্থাৎ সে হ্যান্ডিক্যাপ বলতে পারো, বা তার একটা পা খারাপ, গোড়ালি আর পাতা বাঁকা, আঙ্গুলগুলো পেছনে বেঁকানো। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না, অর্থাৎ গৌরবী ওই যে বললাম একটু খুঁড়ো টাইপের। শাক পাতা গুগলি তুলতে হারার মার উপরই সে নির্ভর করে, অর্থাৎ হারার মা তাকে হেল্প করে দেয়। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই, অর্থাৎ এখানে একটা জিনিস আছে, হারার মা যে বলছি, এই হারারা হলো মুসলমান এবং গৌরবীরা হলো হিন্দু। তো এই দুজন হিন্দু এবং মুসলমান একসাথে যায় ঠিকই, কিন্তু ওই যে শাক পাতায় তো কোনো দোষ থাকে না, দুজন একসাথে কুড়িয়ে বেড়ায় সব। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। এই যে সকালবেলা এসে বলল মা নড়ছে না, সে কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। বলল, রা করে না কেন? জানি না। র র মানে চলো। গৌরবী হারার পেছনে পেছনে পা টেনে টেনে হারাদের ঘরে গেল। যেহেতু সে হ্যান্ডিক্যাপ ছিল, একটু পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হারাদের বাড়িতে গেল। হারার বাবা ঘরামি ছিল, ঘরামি বলতে সে ঘর দিত লোকের, কাঠমিস্ত্রি বলতে পারো, বা রাজমিস্ত্রি টাইপের আর কি, একসাথে দুটোকেই ঘরামি বলে। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল, অর্থাৎ তাদের যে ঘরটি ছিল সেই ঘরটি অনেক উঁচু করে তৈরি করা, মাথা তুলে দেখতে হতো, মানে এতটাই উঁচু করেছিল যে মাথা তুলে সে ঘরটি দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মারা যায়, অর্থাৎ ঘরটি কমপ্লিট হওয়ার পরেই তার বাবা মারা যায়। ওর মাথার বালিশের নিচে রূপোর হাসুলির মতো চকচকে নিয়র চাঁদা সাপ ছিল, অর্থাৎ হারার বাবার বালিশের নিচে একটি সাপ লুকিয়েছিল। হাতের আঙ্গুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল, যার ফলে মারা গেছিল। মাদুরে মুড়ে হারার বাবাকে উঠোনসই করবার পর ওর সমাজের লোকেরাই ঘর তুলেছিল যেমন কোঠা বাড়ি, তার মানে বিশাল বড়, এত বড় ঘর তোলার কোনো কারণই নাই বলে মাটিতে থুতু দিছিল। তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি, অর্থাৎ তারা তো খুব একটা বেশি বড় লোক ছিল না, একটু জাতো অন্যান্যদের তুলনায় নিচু, তাদের এতটা বড় করে ঘর তোলা উচিত হয়নি। মনে করেছে কাঙ্গালের আস্পর্ধা, মানে কাঙ্গাল হয়ে এত বড় আস্পর্ধা করাটা ঠিক হয়নি। তোমার ছেলে বিবির ভিখারির দশা, তুমি সামান্য ঘরামি, তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন? পালবাবু হচ্ছে সেখানকার একজন বড় লোক, তাদের থেকে উঁচু ঘর তুমি তুলছো, এত বড় আস্পর্ধা তোমার। সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের উপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে, মানে রোজ রাতে জ্বর হয়, রোজ রাতে সে কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল, মানে এইসব গৌরবী ভাবছিল এই হারার মার যে জীবন বৃত্তান্ত সেসব। আলো কাঁদিস নাকি বলে নিচু হয়ে গৌরবী মুখ তুললো, পেছনে সরে এলো।
দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে। অর্থাৎ হারার একটি আত্মীয়দের মতোই কাকা ছিল। গৌরবী তো আর ওর মাকে দরজা ভেঙে ভেতরে দেখতে পারবে না, এই জন্য কাকাকে খবর দিতে বলল। হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয়। আজ ছিল না, অর্থাৎ বাস স্ট্যান্ডে তার কাকা কাজ করে, কিন্তু আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকাল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কয়েকজন এসে হারার মা আয়েছা বিবিকে, এই যে এইখানে আমরা নামটা পেলাম, হারার মায়ের নাম ছিল আয়েছা বিবি, সেই আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটি দে, অর্থাৎ কবর যে দেবে সেই কবরে মাটি দে, সাথে যা। বিকালের পরন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবী নিজের জন্য বড় কষ্ট হলো। মানে গৌরবীর কি হবে ভবিষ্যতে সেটা ভেবে তার কষ্ট হলো। হারার মা ছেলের হাতে মাটি পেল, ভাগ্যে ছিল। নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরবো, কে মুখ সলা করবে কে জানে, অর্থাৎ আমার মুখে আগুন কে দেবে, আমার কে আছে সেটা ভগবানই জানে। এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে, কয়েকটা স্টেশনের পথ মাত্র। সেখানে গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে, অর্থাৎ গৌরবীর যেসব আত্মীয় স্বজন তারা সেখানে ঘর করে থাকে রেল লাইনের ওপারে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে, গৌরবীর ছেলে আছে, নিজের ছেলে নিবারণ, সেই নিবারণ ওখানেই থাকে। গৌরবীও থাকতে পারতো, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, আমরা সচরাচর দেখে থাকি আমাদের আশেপাশে যে বৌমা এসে শাশুড়ির সাথে ঝগড়াঝাটি হয়, তারপর শাশুড়িকে পর করে দেয়। গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলার আগেই নিবারণ, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দেব। পুটি হচ্ছে তার মেয়ে, বলছে পুটির কাছে চলে যাও, আমি তোমাকে রাখতে পারবো না, মাঝে মাঝে আমি গিয়ে খবর নিয়ে আসবো। মেয়ের কাছে কেন, মনে নেই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, মানে তার এত হিংসা, কিছুইও বলে না। আসলে একটা ঘটনা হয়েছিল। কি ঘটনা দেখো, বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে, মানে পুটির বর ছিল আগে বাসের কন্ডাক্টর, সেই বাসের কন্ডাক্টরকে জামাই করবে, এজন্য নিবারণের বাবা ঘরের তৈরি টাকা, মানে ঘর তৈরি করার জন্য কিছু টাকা রাখছিল, সেই টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল, সব একজনকেই দিবি? তোমার একটা সন্তান? বাপ ছেলেতে খুব বেঁধেছিল, মানে ঝগড়া হয়েছিল। গৌরবী বলেছিল, তোর এত রিস কেন, মানে হিংসে কেন এত? সময়ে পুটি আমায় ভাত দিবে, অর্থাৎ সময় মতো পুটি আমাকে খেতে দিবে। কোন মেয়েটা আজকাল বাপ মাকে দেখে না বল? ভালো, সময় মতো বোঝা যাবে, নিবারণ বলেছিল। এই যে এই কথাটা নিবারণ সেটি মনে রেখেছিল। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করলো, অর্থাৎ নিবারণ অনেক খেটে নিয়ে তারপর সে নিজের ইচ্ছায়, মানে নিজের চেষ্টায় ঘর তুললো, মেঝে পাকা করলো। নিজে বিয়ে করতে না করতেই আর কি মাকে ভাত দিতে অস্বীকার করে ফেললো। সে আর আজ বছর আগেকার কথা, অর্থাৎ 8 বছর হয়ে গেছে। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা, অর্থাৎ বাসে যে চাকরি করতো সেই চাকরিটাও তার জামাইয়ের এখন আর নেই, সে বহুদিন ধরে ঘরে বসে আছে। মেয়েও এবারই ওবারই কাজ করছে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামেই আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ, অর্থাৎ গৌরবীর মেয়ের বাড়িতে দুরবস্থা, তাই মুকুন্দ ওদের পাড়ার একজন বড় লোক আর কি, সে গৌরবকে তাদের পাড়ায় নিয়ে এসেছিল। বড় জোগাড়ে মানুষ মুকুন্দ, হাত পায়ে অসুরের বল। এ তল্লাটে দিয়ে 3-4 জায়গায় জমি করে ফেলেছে, অর্থাৎ মুকুন্দ একটু বড় লোক গোছেরই লোক। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে, ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। ঘরটুকু ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে। উঠোনে যা হয় 2টো শাক পাতা ওর যে খেতে পারবে না, অর্থাৎ 2-1টি শাক পাতা বিক্রি করে তোমার সংসার চলবে না, তুমি তো একাই। এজন্য যেহেতু ফাঁকা ভ্যাকেট ল্যান্ড রাখলে লোকে দখল করে নেয়, সেজন্য ওই পুটির মা বলো আর নিবারণের মা বলো, তাকে নিয়ে এসে মুকুন্দ একটা জায়গায় কোনায় ঘর করে দিচ্ছে এবং বলছে, যা পারো বেঁচে টেচে তুমি নিজের খাওয়া নিজেই চালিয়ে নাও, বেঁচে থাকো বাপ, মানে সে মুকুন্দকে আশীর্বাদ করলো। বলে গৌরবী এখানে উঠে এসেছিল। বড় যেন ভেতর পারে ঢোকানো গ্রাম। গ্রাম বললে হয় না, না বললেও হয় না, বড় রাস্তার উপর, না শহরের খুব কাছে। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা 2টো ভাত জোটাবে। নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু, অর্থাৎ সে এখন প্রাইভেট বাসের টিকিট কাটে। মাকে মাসে 5টা করে টাকা দিয়েছিল কয় মাস, তারপর আর দেয়নি।
খিদার জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সিদ্ধ করে খেয়েছে, অর্থাৎ কি করবে, মিষ্টি আলু, মেটে আলু যেটা, সেটা সিদ্ধ করে খেয়েছে। কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় আগের জন্মের শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়ছে। ফেলে আসা দেশে ঘরে শোনা কথা, পুকুরের ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা, যেগুলো সে মনে করছে। ও পারুলের মা, মায়েরে কেমন বা বিয়া দিছ? ভালো দিদি, 4 অক্ত গরম ভাত খায়। তার মানে মেয়েকে কেমন করে বিয়ে দিছো, কেমন ঘরে? বলছে ভালো, 4 বেলা গরম ভাত খায়। গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল, যখন যেমন তেমন চললে অমনি জোটে না, আমাদের জোটে কেমন করে? অর্থাৎ আমাদের এখন কেমন করে জুটবে, কেমন করে? নারকেল পাতা চাচো, তারপর কাঠি নে কুস্তে বাঁধো, শাক গুগলি জগডুমুরের ডাল নে জসিদের দাও, বিকালে পয়সা দিয়ে যাবে, এসব করেই চলতে হবে। এটা হারার মা তাকে বুদ্ধি দিয়েছিল। হারার মা নামটা অব্দি গৌরবী জানতো না প্রথমে, তো আর ওরকম করে মিশতো না, তো তার নামটা পর্যন্ত জানতো না। শুধু রমজান মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা, অর্থাৎ তারা মুসলমান। আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না, তুই যাস কেন? গৌরবী জিজ্ঞেস করছিল। হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল, ডরাই দিদি, ভয় হয়। না, গৌরবীর দায় উঠে বসেনি হারার মা রান্নার সময়, অর্থাৎ হারার মা কখনো গৌরবীর বাড়িতে এসে উঠোনে বসেছিল, উপরে উঠে বারান্দায় ওঠেনি, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেছেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাঁটুরেদের বাজার ফেরত ফেলে দেওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলাতি বেগুন ইত্যাদি কুড়িয়ে এনে খেয়েছে। সেই হারার মা ড্যাং ড্যাঙিয়ে চলে গেল, মানে মারা গেল, মানে শান্তি পেয়ে গেল আর কি। বড় দুঃখ হলো গৌরবীর। তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী, অর্থাৎ সে এখন বেঁচে থেকেই বা কি করছে? হারার মা মরে গিয়ে অনেক ভাগ্যবান, সে ভাগ্যবতী অ্যাকচুয়ালি। হারাটার কি হলো যোশী? ওর কাকাকে নিয়ে গেল, কে জানে মা। যোশী প্রায় ছুটে চলে গেল। যোশীরা হাঁটে না, ছোটে, মানে যোশীদের মতো মেয়েরা ওরা কেউ হাঁটে না, ওরা দৌড়ে চলে সবসময়। আসলে ওরা চাল বয়, শহরে যায়, সঙ্গে শাক পাতা, নারকেল পাতা, কাঠি যা পায় নিয়ে যায়। দাঁড়িয়ে ওরা সকালবেলা কথা বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায়ই ওর উঠানে এসে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমায়, মার গাছের ধুদুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীরটা রোগা, উপোস করা অভ্যাস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন সব জানে আর কি, মানে না খেয়ে থেকে থেকে উপোস করার একটা অভ্যাস হয়ে গেছে তার মনে। কাকার সাথে গেল বুঝি, এটা গৌরবী মনে করেছে। ভাবতেই ওর কষ্ট হলো, আজ ক বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে, মানে ও যে এই পৃথিবীতে একা একা বাস করছে সেটা ওই হারার মাদের সাথে মিশেই সে ভুলেছিল। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো, কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়? মানে ছেলের কাছে যাই না একটু, যদি ছেলে দেখে, গেলে কেমন হয়? দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। পাথর চেঁচে কাঠি বের করা বেশ কাজ, মানে বেশ কঠিন কাজ। অনেক সময় তাতে যায়, মানে অনেকটা সময় চলে যায়। বাকি সময়টা আঙ্গুলের আন্দাজে উকুন বেছেই কাটানো যায়। সন্ধ্যাবেলা তো এক গাল খুদ চিবিয়ে 1 ঘটি জল খেলেই ঘুমিয়ে পড়া হয়ে যায়। রাত কেটে গেল। পরের দিন রাতের কোনো অসুবিধাই নেই। বাড়ি ফিরে গৌরবী দেখলো উঠানে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? কাকা আসতে বলল এখানে? অন্য যেটা খুশি সেটা গিয়ে মর্গা। সে কি বন্য? মানে বলল। হারা আঙ্গুলের কর গুনে গুনে মনে করে বলল, কাকার ঘরে কাকি নেই, কাকা টেনে ঘোরে, দেশে দেশে যায়। তোর নিজের কাকা? মা তো বলতো নিজের না। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নেই। যা দাওয়ায় গিয়ে শোগা, মানে যা শুয়ে পড় যা। গৌরবী নিজে 1 গাল খুদ খেলো, হারাকে 1 গাল দিল। তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল, হারা কি এখন ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ! ওর নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়লো। ছেঁড়া কাপড়, গেরো দিয়ে পড়া, রোগা ছিপছিপে মানুষ, এক মাথা, রুক্ষ চুল, চুলের বাহার খুব কোকড়া ফুরফুরে, গলায় একটা মাদুলি ছাড়া গয়নাও নেই। দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবীর বউকালে শাশুড়ি বলতো, তেল জল দেও, মাথায় দেউক, ভাত দাও, পেটে খাউক। নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি?
অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। হারার মার সাতকুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তার নিজের হাত পেটা অন্ন জোটে কি জোটে না, তাছাড়া গৌরবীর কেমন করে বা হারাকে ঠাঁই দেয়? হারা কি আর তার ধর্মের মানুষ না সমাজের? একটা মুসলিম ছেলেকে সে বাড়িতে রাখবেই বা কি করে? সমাজ কি মেনে নেবে? আর সে তো থাকে মুকুন্দর জমিতে, মুকুন্দ কি সেটা মেনে নেবে? হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোপাচ্ছে, কাঁদছিল বুঝি মার কথা ভেবেই। গৌরবী অস্ফুট বলল। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল, হারার গায়ে হাত দিয়ে বলল, কাঁধ ফিরে শো হারা, স্বপ্ন দেখিস, ভয় কি? গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝলো। দিন মনে ও যা পায় না, স্বপ্নে অনেক সময় তা পেয়েও যায়। স্বপ্নের গৌরবীর মাথায় তেল জব জব করে, মানে স্বপ্নে গৌরবীর মাথায় এক গাদা তেল থাকে, পরনে মোটা কাপড় থাকে, পেটে ভাত থাকে। স্বপ্নে গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে, মানে তার ছেলে স্বপ্নে তাকে মাথায় করে রাখে। আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা, দুর্বাঘাসের মেলা, মানে এত পরিমাণে থানকুনি পাতা অনেক টাকার সে বিক্রি করতে পারবে, এরকম জায়গায় হারার মা ওকে নিয়ে গেল স্বপ্নে। মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জঙ্গল, এত শাক পাতা সব দু হাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এটা তো স্বর্গ। আর স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক? নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? সকালবেলা গৌরবী হারাকে বলল, খালপাড়ে যা হারা, যোশীকে বল আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, কেউ যদি বলে রাতে কোথায় ছিলি, বলিস মাটির উঠানে, মানে মাসির উঠানে ছিলাম, উপরে যে উঠছিলি বলিস না, মনে থাকবে? হারা ভুরু কুচকে একটু বুঝতে চেষ্টা করলো। সব কথা ওর মনে থাকে না, সেই জন্যই ও কর গোনে, নয়তো সুতোয় গিট দেয়। হারা বলল, লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয়। আর মানে ও দেখো ভুলে গেছে, লখার মা বলতে এখানে যোশী। যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলবো মাসির উঠানে। এই তো, এই ন্যাকড়াটা নিয়ে হারা থানকুনি পাতা তুলবি। গৌরবী হাড়ি পাতিল নেড়ে চেড়ে কগাল মিয়ানো চাল ভাজা পেলো, মানে অল্প একটু চাল ভাজা ছিল বাড়িতে, অনেক কিছু খুঁজে টুজে ওইটুকুই পেলো। হারাকে টোপলা বেঁধে দিল, বলল নে জল খাস। যোশী যদি পারে জানি আমার উঠান যাতে ঘুরে যায়, মানে যোশী একটু যাতে এখান হয়ে ঘুরে যায়। হারা চলে গেল। গৌরবী উঠানে ঝাড় দিল, শুকনো পাতা, কাঠি, শুকনো ডালে জ্বালানির কাজটা তো চলে যায়। গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বিয়লে বকনা বাছুর এনে পালতো, অর্থাৎ বামুনদের যখন গাই হতো, গায়ের বাচ্চা হতো, বকনা বাছুর, সেটি নিয়ে আসতো। বাছুর বড় হতো, তার খোল খড় গুড় সব খরচা মা দিত, গোবর দিয়ে ঘুটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিয়ে দিত, আর বাছুরটাকে তো মা। বকনা হলে পালো, এরে হলে যাদের হাল আছে তাদেরকে বেচে দাও। এ গ্রামে যে মানুষ বলতে নেই, গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয়। নিজের বলতে একটা ছাগল, শুধু ছাগল আছে, একটা বকনা গাই থাকলে কি গৌরবী রাজি দশা হয়? থলিতে চাল সামান্যই ছিল, চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে একসাথে যাও বসিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে একবেলা এক মুঠো খাবে। এখন ওর হারার মার উপর রাগ হলো। কি বেয়াক্কালে মানুষ বলো, কি অবিবেচক। সাতকুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুজে দিল। এখন জাত বা কেমন করে থাকে আর ধর্মেরই বা কি হয়? খুব রাগ হতে লাগলো গৌরবীর। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবে, তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল। অর্থাৎ হারাকে দেখে সে যে খাবার নিয়ে আসছে সেটা দেখে গৌরবীর মুখ হাসিতে ভরে উঠলো। কত বড়টা রে, কোথায় পেলি? ঘরে ছিল, মা বলেছিল। হারা কর গুনে বলল, মাসিকে দিস হারা। আর বলেছিল কি? মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল। গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামা টানে, তখন ঘর নিকটে নিকটে বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনি হতো, মানে এই আনন্দটা সে এখন পেল। নিবারণ তো ওকে চাই না। সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায়, মানে পুটির ভালো নাম সাবিত্রী। সাবিত্রী তো নিজের বাড়িতেই এখন সংসারই চলে না। ওদের ওখানে থাকতে তো গৌরবী নিজেকে শুধু এঁটো পাতা মনে হতো, মানে মেয়ের কাছে যখন থাকতো নিজেকে এঁটো পাতা মনে হতো, মানে এঁঠো পাতা মনে হতো। গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয়।
হারার মা ওর কথাই হারাকে বলেছিল। বড় ভালো লাগলো গৌরবীর, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। গৌরবীর সামান্য স্নেহ মমতায়, মিষ্টি কথায়, আবেগে গলে যেতে পারে, মানে অল্প একটু মিষ্টি কথা বললেই গৌরবী গলে যায়। এখন ও নাক টেনে চোখ মুছে বলল, দুঃখী আরেক দুঃখীর মন বুঝে তাই বলেছিল। নে হারা, মেলা কর, পুকুরে যা। বিকালে যোশী এসে উঠোনে বসলো। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না, যোশীর বড় দেয় না। ওদের মেয়েরা আশাও করে না পুরুষরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে, আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়েও রাখে। মানে স্বামীরা খেতে দেয় না, উল্টে স্বামীদেরকে তারাই খেটে খুটে খাওয়ায় এবং তোয়াজও করে। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের। চোখ দুটো সদাই ঘোরে, মানে এদিক ওদিক তাকায়, এদিকে ওদিকে সেদিকে তাকায় আর কি। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাড়ির ভেতর চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে। কি গো মাসি, কি বলবে? যোশীর এই গায়ে পড়ে গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর। তবে এখন গরজ তো তার। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি। ওকে হারা না? ওই কথাই তো বলবো। কি? গৌরবী একটু ভীতু হাসলো। দলে নিতে হবে যোশীকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? ওর মা তো মরে গেল, ছেলেটা এখানেই ঘোরে যোশী, দুটো ভাত খায়, উঠানে ঘুমায়, ঘরে ধরে উঠে বসে না তো। দেখো বাবা, ছোঁয়া নেপায় একাকার করো না আবার। না না, উঠানেই থাকে, ওরই শানকিতে খায়, আমি উপর থেকে ভাত দিই। ওর কেউ নেই? তাই তো তোরে শুধাই যে শ্রী, তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি, থাকার মধ্যে তো ঘরটুকুই শুধু। ও ঘর আবার ওর কি? ঘর বাঁধা তো তোমার কুটুম ওই মুকুন্দ বাবুর কাছে, অর্থাৎ তার কাছে তো বন্ধক দেওয়া আছে, তাই নাকি? নয়তো কি? হায় ভগবান, এক কাজ করতে পারি। কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষা করে খাবে ওই ছেলে। তবে আমার কি? তোমার মাসে ভীমরতি, ভিক্ষা করে খাবে না, না খেয়ে থাকবে, তোমার কি আমার কি? যোশী সে কথা সত্যি, তবে কি? যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচার লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করে নিতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে ওঠে। গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। যোশী বলল, তোমাদের দেশের রীত কানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় কিন্তু খেদা করবে। তার মানে তুমি একজন মুসলমানকে বাড়িতে বসতে দিছো, যদি জানতে পারে তোমার মালিক তোমাকে শুদ্ধা কিন্তু তাড়িয়ে দিবে। খেদা করবে কি রে? মুকুন্দ আমার কে হয় জানিস? আপন জানা। তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পেস্টা ভাত খাও, তার মানে মুকুন্দ যদি তোমার নিজের লোক হতো তাহলে কি তুমি এরকম চেয়ে চিনতে কুড়িয়ে টুড়িয়ে খেতে? মুকুন্দই তো তাহলে তোমাকে খেতে দিত, দেয় না কেন? গৌরবী কেঁদে ফেললো। যোশী বলল, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি? তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যেরে ভালো করতে। আমি বলি শোনো, ওকে শহরে ছেড়ে দিয়ে আসি, বাঁচে মরে ও বুঝুগা। শহরে কি ছেলে বাঁচে না গা? বাজারে আমের আটি চুষে, পচা কলাটা বেলটা খেয়ে, ফুটপাতেরে ঘুমিয়ে অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তা যা হবে, একবার একটা বুদ্ধি করি। কি? ধর নিবারণের কাছে যাই, সে এখন বাড়িতে চাপাকল বসাচ্ছে, ইলেকট্রিক নিচ্ছে, তোমার কথা কে শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো তাহলে কি তোমার এই অবস্থা হয়? তাহলে তাহলে কি? তা নিজের কপালকে বলো গা। যোশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নেপা ষষ্ঠী করো না মাসি, তার মানে একাকার করো না, তোমায় ভাগ্যতা করি, তার মানে তোমাকে আমি রিকোয়েস্ট করছি। মুকুন্দ বাবুকে তুমি চেনো না, আমরা চিনি, দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দিবে না ও। মুকুন্দ বাবু এই বাড়িতে মনসা ঘট পূজা করলো, ভাত ধরে পাটা কাটলো, আমরা সবাই খেয়ে গেলাম, তিনি শুনলে কিন্তু খুব রাগ করবে। গৌরবীর ভেতরটা শুকিয়ে গেল। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারো বলিস না যোশী, তোর পায়ে ধরি, আর শোন মেটে আলুটা নিয়ে যা। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবী, কি করে এখনো, কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, যদি রাগ করে? গৌরবী 7-5 ভেবে কাপড়খানা কাচতে বসলো।
নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে এসো আমার কাছে থাকো, আহা, তার এমন কি ভাগ্য হবে না? হারার মাকে যখন ওর গোর দিল, হারাও এক মুঠি মাটি দিল। গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না? ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতেই পারে না, মানে চলে গেল কিন্তু নিবারণের কাছে যায়। বাড়ি দেখে তো অবাক, তার বাড়ি চিনতেই পারছে না। টিনের চাল, পাকা দেওয়াল, উঠানে চাপা কল। গৌরবীর উঠানে এখানে ওখানে খটের নুটি গোজা, বকফুল আর বাজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠান নোংরা হয়। সন্ধ্যা হলে শিয়াল উঠান দিয়ে হাঁটে। সেবার শীতকালে না খাটাস না বন বিড়াল এসে ঘরেও ঢুকে গেছিল, মানে গৌরবীর ঘরের কথা আর কি বলা হচ্ছে এখানে। এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না? নিবারণের বউ বলল, দেখে নজর দিও না মা, নজর দিও না। দুই প্রাণী খেটে খুঁটে একটুখানি দাঁড় করিয়েছি। না বাচ্চা, নজর দেইনি। এসেছো সব, চা খাও, জল খাও। দে বউ, একটু চা দে। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে তোমার। বলছে জানি। আর দেখো, বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবলো, তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে 2 টাকা বের করে দিয়ে গৌরবীকে বলল, ছেলেকে বলো না যেন, এ আমার সুপারি কাটা আয় করা। এই কাপড়খানা ধরো, এমন কাপড় পরে আসতে আছে, তার মানে তুমি যে কাপড়টা পরে আসছো, আমাদের মান সম্মান থাকবে? যে দেখলে সে কি বলবে তোমার ছেলের একটা নাম পরিচয় নেই? তা বটে, সত্যি কথাই তো। গৌরবী টাকাটা নিল, কাপড়টা নিল। এ কথা তার একবার মনে হলো না, মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্ন আত্তি করতে রাখে না কেন? মানে মাকে তাহলে যত্ন করে না কেন যদি লজ্জাই লাগে? কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করলো। আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। কোত্থেকে এলো বউ? বলছে দোকান থেকে। কত দাম বউ, বল না। জানি না মা, হোক না হোক 150 টাকা তো হবেই। 150? গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবী হাতে পায়, তাহলে এক্ষুনি তার কপাল ফিরবে। আমায় 100 টাকা দিবি বউ? কোত্থেকে, গাছ থেকে পেরে এনে দেবো নাকি? তবে একটা গরু কিনি, ঘুটে গোবর দিব, দুধ বেচে আমরা 2 প্রাণী চালিয়ে নেব। 2 প্রাণী? ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে। তার বাপ মা নেই? না, কেউ নেই। কেউ নেই? কেউ নেই রে, বড় অভাগা। নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল। ও, মাসি বোনপো মিলে দুধ খাবে আর আমি গরু কিনে দিব? যাও যাও, বকো না, যাও। শোন নিবারণ, ছেলেটার কথা শোন। কি কথা? ছেলেটার মা। গৌরবী সব বলতে গেল, কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে বলতে গেল। নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? আমি তো শত্রুর নয়তো কি? এ কথা প্রচারে গেলে আমার প্রায়শ্চিত্ত করতে হবে না? কেন প্রায়শ্চিত্ত কেন? আমি কি তাকে ঘরে রেখেছি না হাড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হারাটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি। এতে প্রায়শ্চিত্তের কথা উঠে কোত্থেকে? ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে এরকম বুদ্ধি হয়ে গেছে তোমার। প্রায়শ্চিত্ত করতে হবে, মেয়েটার বিয়ে হবে না, সেসব কথা তুমি বুঝো? যাও যাও, বকো না। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ও, আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেব? কি ভেবে নিবারণ বলল, তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম ডাক হয়েছে। আমার মা হয়ে ওই অজপাড়াগায় পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না। তবে ও পাপ বিদায় করো, তারপর ভেবে দেখবো। খবর দিও, খবর দিও, জানলে। ছেলেটা বিদায় করো, এখন আমাদের দেশ গায়ে যুদ্ধ হচ্ছে। অজগায় থাকো, জানতে পারো না কিছু। রোজ কত লোক এপারে এসে উঠছে, তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন? বলো তো, সেখানে রেখে আসি কাল পরশু। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দিবে, কাপড় দিবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানেই দেখিনি। মনে পড়ে, বউকালে চলে এসেছিলাম, দেশ ভাগ তারপরে হলো রে। সেখানকার মানুষে আসছে কত, ওকে ওরা খেতে দেবে? ফেলে তো দিয়ে আসি, তা বাদে পেলে খাবে, না পেলে খাবে না। মরে যাবে না? মরলে মরবে। রোজ দিন হেতা হতা মানুষ মরছে, ওর কপালে যদি মরা থাকে তো মরবে। নিবারণের হঠাৎ হাসি পেল, মানে বলতে বলতে হেসে ফেললো। বেশ খানিকটা হেসেও নিল নিবারণ। তারপর বলল, এখন এসো, ওর ব্যবস্থা করো, তা বাদে দেখি এখন তোমায় আনতে পারি কিনা। তোমার আবার নাতি হবে যে, সেজন্য ওনাকে বলো কেন বাপু, শাশুড়ি নিয়ে ঘর করিনি। তা বলে কি আমার 3-3টে ছেলে মেয়ে হয়নি? মানে তুমি নাতির কথা বলছো কেন? আমার তো 3-3টে ছেলে মেয়ে হয়েছে। শাশুড়িকে বলে কি তুমি নাম নিয়ে করতে চাচ্ছ? এটা কি বৌমা বলছে? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে, তুমি বলো, আমার দোহাই দাও কেন? কেন
তোর মা এসে 3 সন্ধ্যা ভাতের থালা মারতে পারে আর আমার মা পারবে না? ওরে মা সোহাগী ছেলে, আমার মায়ে তুই 21 টাকা নাওনি? তার মানে আমার মা আসলে তুমি 21 টাকা নাওনি, শোধ দিয়েছিলে? সে কথা মনে হয় একবারও? তবে রে, দুজনের ধুন্ধুমার ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসলো। বাস রাস্তায় হারা বসেছিল, হারাকে বললো চ হারা ঘরে যাই। ও যখনই দেখলো স্বামী স্ত্রীর ঝগড়া লেগে গেল, তখনই ওখান থেকে চলে আসলো এবং হারাকে নিয়ে বাড়ি চলে গেল। দোকানের সামনে এসে হারা বলল, তুমি যাও, আমি কেরোচিনি নিয়ে যাই। পয়সা কোথায় পাবি? পয়সা তো আমি দেই না মাসি, আমি ওদের কাঠ এনে দেই, পাতা কুড়িয়ে দেই, উনি আমায় একটুখানি কেরোসিনের লম্ফ জ্বালাতে দেয়। আন আন। গৌরবের ইচ্ছা হচ্ছিল হারার উপর রাগ করে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরোসিন দিয়ে বা কেই বা সাহায্য করে ওকে। রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ায় শুলো। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়, কিন্তু গৌরবের বুকের ভেতরটা যেন না না বলতে লাগলো। সে কি হারার মা না নিবারণের মা? কে গৌরবীকে মানা করতে লাগলো? কদিন বাদে মুকুন্দ আসলো, মানে সে যে জমিটা দিয়েছে। একই কথা শুনছি পিসি। কি কথা? তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছো? আশ্রয় কি রে, ও একা, আমিও একা, সন্ধ্যাবেলা উঠানে আসে পড়ে থাকে। না পিসি, এ কথা ভালো নয়। এখন দেখো, যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই। আমার এই ভিটাটা পালবাবুদের দেবো, ওরা পার্টি করে, খুঁটির জোর আছে, ওরা এখানে গুদাম করবে। কিসের? তাতে তোমার কি? এখন পালবাবুরা একথা শুনলে খুব রাগ করবে, ওদের পূজা আচ্চা আছে। তবে কি হবে মুকুন্দ? নিবারণ তো ভালো কথা বলেছে, ছেলেটাকে বিদায় করো, নিজের ঘরে গিয়ে উঠো। বউ তোমার মন্দ নয়। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ। তা দেখো গা, যা পারো করো, তবে ও ছোড়াকে যদি বিদায় না করো আমার ভিটে ছেড়ে দাও। ছেড়ে দেবো? ও বাপ মুকুন্দ, আমি কোথায় যাব? তা আমি কি জানি। মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল, মানে ওকে জায়গা ছাড়তে বলে দিয়ে চলে গেল। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল, মানে তাকে দেখে মারতে গেল। মর মর, তোর জন্য আমার এত দুর্ভোগ, তোর জন্য আমাকে সবাই কুকুর তাড়া করে, মর তুই, যেখানে ইচ্ছা বিদায় হ। হারা ভয়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে গিয়ে বসে রইল, বসে বসে মায়ের জন্য কাঁদলো। কেঁদে কেঁদে যখন হারা ঘুমালো, তখন বিকাল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগলো, যেন কে বলল চোখ খুললেই হারা দেখবে মা রাখতে বসছে, সব ঠিক আছে। হারা চোখ খুললো, নিমিনকে অন্ধকার, মানে চারদিকে অন্ধকার, কে ওকে গায়ে হাত দিয়ে বলছে আর ঠেলছে। মা নাকি? মা তো নেই, মা মরে গেছে। তবে কে? মাসি গো। হারা ভয়ে কেঁদে উঠলো। ওঠ হারা, আমি মাসি। ওঠ হারা, আমি মাসি। মাসি? হ্যাঁ, চল আমরা চলে যাব। কোথা? শহরে। শহরে যে তুমি যাও না, তুমি তো হাঁটতে পারো না। পারবো হারা, শোন, আমরা শহরে যাব, সেখানে কেউ কারো কথা জানতেও চায় না, কেউ কাউকে চেনেও না। সেটা আমি আর তুমি থাকবো মাসি। ফুটপাতে রে? মানে কোথায় গিয়ে থাকবো? বলে ফুটপাতে থাকবো। কি খাবো? ভিক্ষা করব। কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না। ভিক্ষা করব? হ্যাঁ রে, পথে পথে ভিক্ষা করব, পথে বসে রাঁধবো, ফুটপাতে শোবো, কাপড় নেতা গিরিমাটিতে রং করব, এতে ময়লা হবে না চট করে। যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি। বললো চলো তাহলে। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। দেখো, এই পর্যন্তই ছিল এই গল্পটি। এই গল্পটি আমি যতটা পারলাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এই গল্পটি আজ এই পর্যন্তই। আমরা এরপরে আরেকটি গল্প রয়েছে তোমার 4th সেমিস্টারে, সেই গল্পটি নিয়ে আলোচনা করব। আজ তাহলে এটুকুই।